স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছে আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব জনাব আবুল কালাম আজাদ মজুমদার। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। ধন্যবাদ। দর্শক, বিভিন্ন সময় খবর পর্যালোচনায় আরো অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তখন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আপনাদের। মাত্র নির্বাচনে একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হচ্ছিল, আমরা দেখছিলাম বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী ঘোষণা করছিল, আবার পরস্পরের মধ্যে কী ধরনের জোট হবে এগুলো নিয়েও নানা খবর আসছে। এর মধ্যে নির্বাচনী প্রচারণায় একজন প্রার্থী আহত, বা উনি হয়তো টার্গেট নন, কারণ আমরা সরকারের পক্ষ থেকেও আমরা যোগাযোগ করেছি। প্রাথমিকভাবে যেটুকু জেনেছি যে হয়তো যিনি প্রার্থী ছিলেন উনি এই হামলার টার্গেট ছিলেন না, অন্য একজন আনফর্চুনেটলি মারা গেছেন, উনি ওই হামলার টার্গেট ছিলেন। কিন্তু তারপরেও এই ধরনের নির্বাচনী প্রচারণা, এই ধরনের হামলা, এটা অত্যন্ত নিন্দনীয় এবং অবশ্যই উদ্বেগজনক। আমরা সরকারের পক্ষ থেকে এই বিষয়ে একেবারে আমি কি বলবো, মানে যথোপযুক্ত পদক্ষেপ যেটা নেওয়া প্রয়োজন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে সেই নির্দেশনাটা এর মধ্যে দেওয়া হয়েছে এবং তারাও ঘটনার সাথে সাথে তদন্ত শুরু করেছে এবং আসামি যারা এই ঘটনার সাথে যারা জড়িত সেই বিষয়ে তাদেরকে খোঁজার চেষ্টা করছে। আর আমরা আশা করব এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সক্ষম হবে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কারণ আমাদের জাতীয় নির্বাচনের স্বার্থেই এটা খুব জরুরি। জি, মানে যিনি মারা গেছেন বলা হচ্ছে যে অনেক গণমাধ্যম বলছে যে তিনি শীর্ষ সন্ত্রাসী ছিলেন, এরকম পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা সহ 15টি মামলা ছিল এবং এর আগেও তিনি টার্গেট হয়েছেন, এরকম খুব কাকতালীয়ভাবে বেঁচে গিয়েছিলেন 30 মার্চ। আসলে এই ঘটনায় মুখ্য বিবেচ্য বিষয় না, যিনি মারা গেছেন তিনি এই ঘটনায় একজন ভিকটিম, আপাতত এইভাবেই দেখতে হবে। তার বিরুদ্ধে কি অপরাধ আছে, অভিযোগ আছে না আছে সেগুলো পরের আলোচনা। আপাতত একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনায় তিনি একজন ভিকটিম, এটাই হচ্ছে বড় বিষয়। তার তারপরে তার তার বিরুদ্ধে যদি অপরাধ সংগঠন অভিযোগ থাকে বা তাকে আক্রমণ করার মোটিভ কি, এগুলো মামলার তদন্তে বেরিয়ে আসবে। আপাতত একটা ঘটনা ঘটেছে, এখন যারা এই ঘটনার জন্য দায়ী, প্রথম দায়িত্ব হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করা। আমরা যদি একটু অতিথিদের যুক্ত করে নিই, কামরুজ্জামান রতন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় বিএনপি; অ্যাডভোকেট আতিকুর রহমান, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী; এবং মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সবারই একটু আমি প্রতিক্রিয়া জানবো এই ঘটনায়। শুরুতে কামরুজ্জামান রতন, আপনারটা একটু জানি যে মানে প্রার্থীরা বাড়তি সতর্কতা দরকার হবে কিনা আপনাদের, কারণ এরকম একটা ইনসিডেন্ট ঘটে যাবার পরে সবার মধ্যেই এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। আপনাদের প্রার্থী ঘোষণা করেছেন মাত্র, যখনই জনসংযোগে একজন প্রার্থী গেলেন তার জনসংযোগে হামলা এবং তিনি নিজেও গুলিবিদ্ধ। একটা মানে আপনারা কনসার্ন কিনা বিষয়টা নিয়ে, কি ধরনের কনসার্ন প্রকাশ করছেন? ধন্যবাদ। এই আজাদ মজুমদার ভাইয়ের কথা শুনছিলাম, উনি তো রাষ্ট্রের অর্গানিকভাবে দায়িত্বপ্রাপ্ত। তো আজাদ ভাই এটা তো বুঝতেছেন যে মাত্র ইলেকশন ক্যাম্পিং এখনো দলীয়ভাবে শুরু হয়নি, নির্বাচনী ইশতেহার ঘোষণা হয়নি, কিন্তু প্রার্থীরা তার দলীয় মনোনয়ন যে আমাদের যেটা দেওয়া হয়েছে 3রা নভেম্বর, তার ভিত্তিতে আরশাদ, উনি হলেন আমাদের নগর বিএনপির, উনি হলেন কনভেনার। তো উনি নিজে আঘাতপ্রাপ্ত। তো সুতরাং এটা তো অবশ্যই কনসার্নের ব্যাপার, কারণ সারা বাংলাদেশে একযুগে কিন্তু নির্বাচনের প্রার্থী শুধু বিএনপির নয়, সমস্ত অংশীজন যারা নির্বাচনে অংশগ্রহণ করবে সবারই কিন্তু একটা নিরাপত্তার দায়িত্ব এই রাষ্ট্রের। বিশেষ করে আমরা আশাবাদী হতে চাই দীর্ঘদিন পরে যে নির্বাচনটা হতে যাচ্ছে মানুষের আস্থা এবং বিশ্বাসের। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা জনাব আমাদের প্রফেসর ইউনূস বলেছেন যে ইতিহাসের একটা সর্বশ্রেষ্ঠ, একটা সুন্দর এবং ঐতিহাসিকভাবে এই নির্বাচনটা মানুষের হৃদয়ে গেঁথে থাকবে। তো সেইখানে আমরা দেখেছি বিভিন্ন স্ট্রাইকিং ফোর্স, সেনাবাহিনী সহ নৌবাহিনী, বিমান বাহিনী, প্রায় 1 লক্ষ আমাদের
ইলেকশন কন্ডাক্টে সবাই অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকবে। তো সার্বিকভাবে ইলেকশনের পরিবেশ যদি মানুষ এরকম যদি আস্থা এবং জীবনহানির প্রাণহানির মতো যদি ঘটনা দেখে, আমাদের ভবিষ্যৎ মানে আমরা অবশ্যই ইলেকশনের যে একটা সুস্থ এবং স্বাভাবিক পরিবেশ, যেই পরিবেশের মধ্যে মানুষ একটা বিশ্বাস নিয়ে ঘর থেকে বের হবে এবং নির্বাচনে ভোটটা দিয়ে আবার বাসায় ফিরে যাবে। এবং এর আগে ক্যাম্পিং এর মধ্যে যদি এই ধরনের যদি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে, এটা অবশ্যই এটা কনসার্নের ব্যাপার। তা আমরা মনে করব যে আজাদ ভাইয়ের মাধ্যমে এই সরকার ইতিমধ্যেই যে সংখ্যাটা যেটা হলো, এই সংখ্যা নয়, এই ফার্দার দ্বিতীয় জন্য কোনো ঘটনাটা না ঘটে। একটা ঘটনা থেকে আমরা হতাশ হব না, কিন্তু এর সাথে যারা জড়িত, আর সন্ত্রাসী কিনা সারোয়ার সেটা আইন প্রয়োগকারী সংস্থা, সেটা তাদের যখন সে বাইরে ছিল 15টা মামলা, তাকে অ্যারেস্ট করার মধ্যে দিয়ে সে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে আইনের মানে কাছে তাকে সোপর্দ করা দরকার ছিল। কিন্তু একটা সন্ত্রাসী, একটা কুকুর যদি রাস্তার বিশৃঙ্খলার কারণে যদি মারা যায়, এবং এইটা দায় দায়িত্ব আলটিমেটলি সরকারই পড়ে। সারোয়ার কি সেটা আমাদের দেখবার বিষয় নয়, কিন্তু নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে সারোয়ার মারা গিয়েছে, এই কারণে কিন্তু পরিবেশ এবং অশান্তির কারণে জনগণ কিন্তু আস্থা এবং অবিশ্বাসের জায়গায় চলে যাবে। তা আমি মনে করব আপনার এই আলোচনার মধ্যে দিয়ে সরকারকে আরো বেশি যত্নবান হতে এবং সরকারকে এই ধরনের যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে বা এইটা ষড়যন্ত্র কিনা সবকিছু ফাইন্ডিংস করেই সরকারকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমি বিশেষভাবে আপনার মাধ্যমে আমি অনুরোধ করছি। জি, অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনারা কি মনে করেন, জামায়াতে ইসলামী কি মনে করে? নিজেরা নিশ্চয়ই আপনাদের মধ্যে কথা হয়েছে দলীয়ভাবে ব্যাপারটা নিয়ে, এবং আপনাদেরও প্রার্থী ঘোষণা করা আছে, প্রার্থীরা জনসংযোগ করছেন সেই জায়গা থেকে। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং যারা শুনছেন সবাইকে সালাম। দেখুন, প্রথম কথা হচ্ছে এই ঘটনাটা নিঃসন্দেহে আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত। আমি যেহেতু নিজেও একজন জামাত ইসলামীর নমিনি ঢাকা 11 আসনে, এটা আমাদের মধ্যেও কিন্তু এটা চিন্তার উদ্বেগ তৈরি করেছে। মাত্রই আমাদের নির্বাচনী একটা পরিবেশ তৈরি হচ্ছে, যে এর মধ্যেই সরাসরি গণসংযোগে এসে গুলি করে কাউকে মেরে ফেলা হয়, এটা আমাদের জন্য একটা ভয়ঙ্করী পরিবেশ আমি বলবো বর্তমান সিচুয়েশনের জন্য। আমরা যেটা দেখলাম গত 3 তারিখে যখন থেকে বিএনপি তার নমিনেশন প্রাথমিক বাছাই করেছেন, সারা দেশে কিন্তু অসন্তোষটা আমরা লক্ষ্য করছি। প্রায় 10 থেকে 12টি জায়গায় চট্টগ্রাম, কুমিল্লা, মাদারীপুর সহ রাস্তা ব্যারিকেড হয়েছে। আজকে দেখলাম কোথায় তারা রেল লাইন অবরোধ করেছে। এই যে একটা অবস্থা, আমার কাছে মনে হচ্ছে বিএনপি তাদের ইন্টারনাল যে একটা দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বের কারণে কিন্তু পরিবেশটা তৈরি হচ্ছে। আমরা খেয়াল করলাম, আপনি নিজে খেয়াল করেছেন, এখানে আপনার নিউজে বললেন সন্ত্রাসী সরোয়ার মারা গিয়েছে। আবার বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন তিনি বিএনপির কেউ নন। আবার তার বাবা বলেছেন তিনি যুব দলের নেতা। তো যদি তিনি বিএনপির কিছুই না হয়ে থাকেন, যদি তিনি সন্ত্রাসী হয়ে থাকেন, তাহলে বিএনপি যিনি মহানগর কমিটির আহ্বায়ক, তার সাথে কিভাবে সন্ত্রাসী সরোয়ার থাকে? আমরা দেখি কোন একটা ঘটনা ঘটলে তারা সেটার ব্যাখ্যা দিয়েছে, তারা এখানে শত শত মানুষ থাকে, কেউ থাকতেই পারে, আসতেই পারে, এটা আপনার জনসংযোগেও কেউ যেতে পারে, আমি চাইলে যেতে পারি আপনার এখানে। কিন্তু আমরা দেখলাম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি যুব দলের নেতা এবং চট্টগ্রামে বিএনপির নেতা আসলাম চৌধুরী সহ বহু নেতার সাথে তার একটা সুসম্পর্ক আছে অলরেডি, এই যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সোশ্যাল মিডিয়ায়। আর একটা দিক হচ্ছে, আমরা দেখলাম ওনারা মিছিল করেছেন জামাত শিবিরকে দায়ী করে। এটি যদি চলতে থাকে তাহলে নিঃসন্দেহে আপনি ঘটনা কখনো প্রমাণ করতে পারবেন না। এটা বিএনপিরও দায়িত্ব, এই ঘটনার গভীরে কি আছে খুঁজে বের করা, আইন শৃঙ্খলা বাহিনীরও দায়িত্ব। কেন একজন মাত্র প্রার্থী সে মাঠে নামলো, তার সেখানে কেন নিরাপত্তা বলয় থাকলো না, এটি কিন্তু সরকারেরও দায়িত্ব আছে। আমরা মনে করি দলগুলো যারা আমরা ইলেকশনে যাচ্ছি, আমাদের দলীয় শৃঙ্খলাটা আমাদের যেমন রক্ষা করতে হবে, পাশাপাশি সরকারেরও দায়িত্ব করে কেউ ভিন্ন কোনো সুযোগ নিয়ে যাতে দেশে নির্বাচনের পরিবেশটাকে ব্যাহত করতে না পারে সেই দিকে খেয়াল করা। আরেকটি হচ্ছে দায় চাপানোটা, আমি এটা অত্যন্ত দায় চাপানো এটি কখনো আমাদের জন্য সমীচীন নয়। কোন একটা ঘটনা ঘটলেই তথ্য প্রমাণ ছাড়াই মিছিল করা, কোন দলের বিরুদ্ধে স্লোগান দেওয়াটা এটি করা হয়, তাহলে যারা সত্যিকার এই ঘটনাগুলো ঘটি তারা সেখানে পার পেয়ে যাবে। যাতে এই জিনিসটা না হয় সেদিকে আমরা দৃষ্টি দেব, বলবো আমরা বিএনপিকে। এবং সরওয়ার যে যুব দলের নেতা, এতে কিন্তু কোনো সন্দেহ নাই, ওনারা ঘটনাকে এখন ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্যই অস্বীকার করছেন। আমি অস্বীকার না করে
কি করে একজন শীর্ষ সন্ত্রাসী তিনি যুব দলের নেতা হতে পারেন, আবার তিনি কি করে আপনি এই প্রশ্নগুলো যে করেছেন এটা আসলে কামরুজ্জামান রতনের কাছ থেকে এটার উত্তর আমি নেব। এটি আমাদের জন্য একটা উদ্বেগের দিক। আপনার কাছে আসবো আরেকবার। মনিরা শারমিন, এনসিপি আসলে কিভাবে দেখে এবং এনসিপি কি মনে করে, উদ্বিগ্ন কিনা? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা এবং আমার সহ আলোচক যারা উপস্থিত আছেন শুভেচ্ছা। দেখেন, এই ধরনের ঘটনা তো অবশ্যই অনাকাঙ্ক্ষিত, এবং আমরা যখন কিনা একটা রাজনৈতিক একটা মতৈক্যের মধ্যে দিয়ে নির্বাচনের দিকে আমরা প্রবেশ করার চেষ্টা করছি, অন্তত সেই সময় এই ধরনের যে ঘটনাগুলো সেগুলো আমাদের যেরকম আতঙ্কিত করে, আমাদের উদ্বিগ্ন করে, সাথে সাথে কিন্তু নির্বাচনে আসলে সত্যিকার অর্থে নির্বাচনটি কেমন হবে এবং এই যে প্রচারণার সময় যদি এই ধরনের ঘটনা ঘটে আর সেখানে আসলে ভোটের দিন যারা আসলে ভোটার তারা আসলে কতটাই ভোট নিয়ে আশাবাদী, নির্বাচন নিয়ে আশাবাদী হবেন, এবং এই বিষয়গুলো, এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসে। সুতরাং এমনিতেই কিন্তু বাংলাদেশে আমি যদি বলি আমার আমি যখন থেকে আসলে ভোটাধিকার প্রয়োগ করার কথা তখন থেকে আমি ভোট দিতে পারিনি। সুতরাং সেই জায়গা থেকে আমার এই যে যারা ভোটার আছে তারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে খুব সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন সব জায়গাতে কিন্তু এই আলোচনাগুলো চলছে যে ভোটটা কেমন হবে, নির্বাচনটা কেমন হবে। সুতরাং এটি অবশ্যই যদি যিনি আসলে খুন হয়েছেন উনি আসলে যে কোনো দলেরই হতে পারেন, তবে এই ধরনের ঘটনা যখন উনি এই ধরনের একটা ঘটনার শিকার হয়েছেন এরপরে উনি আসলে সন্ত্রাসী কিনা বা উনি কোন দলের, এর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে আইন শৃঙ্খলা বাহিনী বলেন এবং সব জায়গা থেকে সেই নিশ্চয়তাটা আসলে আমাদের রাষ্ট্র দিতে পারছে কিনা। এই আমরা শুনছি সরকারের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস বারবারই বলছেন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে এটা। সুতরাং এই সর্বশ্রেষ্ঠ নির্বাচন এটি আসলেই শুধুমাত্র রেটরিক হিসেবে থেকে যাবে কিনা, এটি আমাদের মধ্যে একটা শঙ্কার জন্ম দেয়। এবং এই ধরনের আমরা যদি বলি গত 17 বছর এই সংস্কৃতি আমরা দেখেছি যে নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের অস্থিতিশীলতা তৈরি করা, তো সেই সংস্কৃতি থেকে কিন্তু আমাদের বের হয়ে আসতে হবে। এবং আমরা গত কয়েকদিন বিএনপির পক্ষ থেকে আসলে তাদের নমিনেশনের 237 জনের যে একটা লিস্ট মনোনীত প্রার্থীর, সেই লিস্ট ঘোষণার পর থেকে কিন্তু এক ধরনের বিএনপির পক্ষ থেকে হরতাল, স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে এক ধরনের হরতাল পালন দেখছি। আপনি দেখেন মহাসড়ক অবরোধ এবং নানান জায়গায় জ্বালাপোড়া, নানান কর্মসূচি তারা দিচ্ছে। সুতরাং এই যে একটা পার্টির ইন্টারনাল ডেমোক্রেসি যদি এই অবস্থা হয় সেটিও কিন্তু একটা আমাদের চিন্তার জায়গা, যেখানে আমরা বলছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, যেখানে আমরা বলছি যে নতুন ভাবে আমাদের রাজনীতিটাকে দেখতে হবে এই 5 আগস্ট পরবর্তী সময়, সেখানে এই ধরনের রাজনৈতিক চর্চা থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি এবং এই 5 আগস্টও যদি আসলে বিএনপির রাজনীতিতে কোনো শিক্ষা না দিতে পারে, সেটি কিন্তু রাজনৈতিক ব্যবস্থা ছাড়া আমি আসলে কিছু বলতে চাই না। দলের ভিতরে এনসিপি কি গণতান্ত্রিকভাবে তাদের প্রার্থীদের নির্বাচিত করেছে, কোন প্রসেসে করেছে এনসিপি তাদের প্রার্থী মনোনীত করেছে বলতে ইট হ্যাজ নট বি ডান, এটা হচ্ছে ইটস অনগোয়িং প্রসেস। আমরা বলেছি যে এই মাসের 15 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আমরা প্রার্থীর যে তালিকা, প্রাথমিক একটি তালিকা ঘোষণা করব। সেটির জন্য কিন্তু আমাদের ইন্টারনালি, আমি যদি বলি আমাদের আজকেও একটি নির্বাহী কমিটির মিটিং ছিল। প্রসেসটা নির্বাহী কমিটির ভিতরে গণতান্ত্রিক রাখছেন, সেখানে ভোটের সিস্টেম করছেন নাকি আপনাদের তৃণমূল থেকে ভোটিং এর সিস্টেম, আপনি গণতন্ত্র বলতে কোন সিস্টেমে আপনারা তাদেরকে নির্বাচিত করছেন? জি, এখন বিষয়টি হচ্ছে যে যেহেতু প্রথমত এনসিপি নতুন রাজনৈতিক দল, আমরা যদি বলি যে একেবারে তৃণমূল পর্যায়ে থেকে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা সারা বাংলাদেশেই কিন্তু এরকম একটা ওপেন কল দিয়ে দিয়েছি আমাদের যে গ্রুপগুলোতে, সেখানে আমাদের যারা নেতাকর্মী আছে তাদের কাছে যে আমরা চাই যে স্থানীয়ভাবে আসলে যারা গুরুত্বপূর্ণ, যারা খুব ক্লিন ইমেজের, যারা আসলে শিক্ষক হতে পারে, সিনিয়র সাংবাদিক হতে পারে, যারা সিনিয়র রাজনীতিবিদ হতে পারে, সেই জায়গা থেকে তারা আসলে যারা আসলে স্থানীয়ভাবে জনপ্রিয় সেই মানুষগুলোর কিন্তু নাম আমাদের কাছে পাঠানোর একটা ব্যবস্থা আছে। তো আমরা সেই লিস্টিং গুলো করছি স্থানীয় পর্যায় থেকেও, এবং অবশ্যই তো আমাদের কেন্দ্রীয় কমিটি বলেন এবং আমাদের যে আসলে সংগঠনগুলো আছে সবগুলো থেকেই আমরা আসলে লিস্টটা করছি। জি, ফিরবো আপনাদের কাছে আবার। আমরা একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে ফিরছি।
দর্শক দেখছেন একাত্তর জার্নাল, সঙ্গে থাকবেন, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আবুল কালাম আজাদ মজুমদার, সবাই আশা করছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে, সেখানে সরকার একটা কঠোর অবস্থান নেবেন এবং একটা দৃশ্যমান উন্নতি এক্ষেত্রে নির্ভয়ে যাতে ভোটারদের কাছে সবাই যেতে পারেন, প্রার্থীরা বিশেষ করে। তিনজনের কথাতেই মোটামুটি এরকম এসেছে। সরকার আসলে কি করতে যাচ্ছে, কি উদ্যোগ নিচ্ছে? ওনারা যে উদ্বেগ ব্যক্ত করেছেন আমরা তো সেই উদ্বেগ শেয়ার করি। আমরা তো এটা তো ডিনাই করার কোনো সুযোগ নেই যে একটা ঘটনা ঘটেছে এবং এই ঘটনাটা যথেষ্ট উদ্বেগজনক। আমরা সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে এই বিষয়ে আনুষ্ঠানিক একটা বিবৃতি দিয়েও বলেছি যে আমরা এই উদ্বেগটা শেয়ার করি এবং আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তাদের সাথে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে কথা বলেছেন এবং আইন প্রয়োগকারী সংস্থাকেও নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত এই ঘটনায় যাতে ব্যবস্থা নেওয়া হয়, কারণ এটা আমাদের নির্বাচনের জন্যই জরুরি। আমরা আমাদের মাত্র একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচনী প্রচারণা দলগুলো শুরু করেছে। এই মুহূর্তে এ ধরনের ঘটনা আমাদের নির্বাচনী উৎসবে আসলে একটা বড় ধরনের প্রভাব ফেলতে পারে, এরকম একটা আশঙ্কা তো থাকেই। এগুলো ডিনাই করার কোনো সুযোগ নেই। ওনারা যে তিনজনই যে কনসার্ন ব্যক্ত করেছেন, আমরা এই কনসার্নগুলো আমরা মনে করি যে এটা ঠিকই আছে। এবং আমাদের এবারের যে আসন্ন নির্বাচন, আপনি দেখেন যে আমাদের নির্বাচনগুলো তো এমনিতেই অতীতে নির্বাচন যেমনই হোক, কিন্তু নির্বাচনের আগের পরিবেশ পরিস্থিতি মোটামুটি সংঘাতময় ছিল সবসময় আপনার। কিন্তু এবার যেটা হয়েছে যে অন্যান্য বারের তুলনায় এবার থ্রেটটা দ্বিগুণ, হুমকিটা দ্বিগুণ। কারণ একটা শক্তি আছে যারা ঘোষণা দিয়ে রেখেছে যে তারা নির্বাচন বানচালের চেষ্টা করবে এবং যারা নির্বাচনে এই ধরনের হামলা হুমকি এগুলো চলছে। আর আরেকটা ধরেন নির্বাচনে প্রার্থীদের অভ্যন্তরীণ কোন্দল বা দলীয় কোন্দল বা আন্তদলীয় কোন্দল, এগুলো এক ধরনের থ্রেট আছে। তো আমরা আশা করব যে আমাদের যে রাজনৈতিক দলগুলো আছেন তারাও এ ব্যাপারে যথেষ্ট সংগ্রাম প্রদর্শন করবেন। নির্বাচনী প্রচারণায় পরস্পরকে স্পেসটা দেবেন প্রচারণার জন্য। শুধু স্পেস না, পরস্পরের প্রতি যে রেসপেক্টটা থাকা উচিত সেটাও বজায় রাখবেন। তাহলে অন্তত এই থ্রেটটা আমরা এ ব্যাপারে অন্তত নির্ভাবনায় থাকতে পারবো। আর অন্য যে থ্রেটটার কথা আমরা সবসময় যে আশঙ্কার কথাটা সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও বলা হয়েছে, দেশের জনগণও যেটা জানে সেটা নিয়ে সেটা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই ধরনের হুমকিটাকে মোকাবেলা করতে পারবো। আপনি যদি দেখেন যে মাননীয় প্রধান উপদেষ্টা কয়েকদিন আগে নির্বাচনের প্রস্তুতি নিয়ে একটা বড় সভায় অংশ নিয়েছিলেন, যেখানে আপনার নির্বাচনের সাথে সম্পৃক্ত সবগুলো প্রতিষ্ঠানের প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন। সেখানে তিনি খুব স্পষ্ট ভাষায় বলেছেন যে লেটস হোপ ফর দি বেস্ট বাট প্রিপেয়ার ফর দি ওয়ার্স্ট। আমরা জানি যে আমাদের এই নির্বাচনটাকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। এইগুলোকে প্রতিরোধ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে উনি নির্দেশ দিয়েছেন যাতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকেন। এবং আমরা আশা করি যে আজকে যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক আপনার এবং অনাকাঙ্ক্ষিত তো বটেই। আমরা আশা করব যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেই বিষয়ে আমাদের সংশ্লিষ্ট সবাই সতর্ক থাকবে। অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক থাকবে। জি, কামরুজ্জামান রতন, অ্যাডভোকেট আতিকুর রহমান অভিযোগ করছিলেন যে এখানে আপনাদের অভ্যন্তরীণ যে কোন্দল, প্রার্থী দেবার পরে নানান জায়গায় নানান ধরনের ব্লকেড এবং অসন্তোষ ইত্যাদি বিষয়টা মানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একটা কনসার্নে পর্যায়ে নিয়ে যাচ্ছে। এবং মনিরা শারমিন বলছিলেন যে গণতন্ত্রের অভাবের কারণেই এই ধরনের দলের ভিতরে গণতন্ত্রের অভাবের কারণে এই ধরনের পরিস্থিতি। কি বলবেন? জনাব আতিকুর রহমান ভাইকে একটা শুধু কথা বলি, প্রতিপক্ষকে গায়েল করার মানসিকতাটা একটু পরিহার করতে হবে। সেটা হলো কিছু হলেই যে বিএনপির আদর্শগতভাবে বা নীতিগতভাবে বিএনপিকে ছিদ্র অন্বেষণ করা এবং যে কোনো ঘটনা ঘটছে এর জন্য তো আমি তো বিএনপির মহাসচিব কি বলেছি, কাউকে কি আজকে মানে এখানকে বাঁচাতে চেয়েছে? সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই ঘটনাটা ঘটিয়েছে আমরা কিন্তু সার্বিক একটা সুন্দর পরিবেশের জন্য কিন্তু আমরা সংগ্রাম করছি। সর্বোপরি আপনি দেখেন নির্বাচনের 3 তারিখ ঘোষণা করলো, এর আগে কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান দৃঢ়ভাবে বলেছে যে আমাদের নির্বাচনে একজনকে আমরা নমিনেশন দিব প্রতিটা সিটের মধ্যে। এরপরে সবাইকে মানতে হবে। এই বার্তাটা যারা বোঝেনি তাদের জন্য দুঃসংবাদ। দেখেন তারেক রহমানকে যারাই চিনেন, আমরা তো দলগতভাবে আমরা একটা বলি
ওনার একটা স্পষ্ট মেসেজ আছে। এই গণতন্ত্রের জন্য বেগম খালেদা এবং তারেক রহমানের যে স্যাক্রিফাইস, এইটার মধ্যে যদি দলের ভিতরে থেকে, আপনি বলেছেন 15-16 জায়গায় যেটা হয়েছে, বড় দল একটা নির্বাচনের দীর্ঘদিন প্র্যাকটিসের মধ্যে ছিল না, নির্বাচন প্র্যাকটিসের মধ্যে ছিল না দেশটা, সেখানে হয়েছে। আমরা কিন্তু এটাকে মেনে বুঝেই একটা বার্তা আপনার মাধ্যমে দিতে চাই। দেখেন, বেগম খালেদা জিয়া যখন ভিতরে এইভাবে নিঃসঙ্গ এবং কি জীবনটা উনি অতিবাহিত করে একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্যে উনি ফিরে আসছেন, এই মর্যাদাটা, এই অনুভূতিটাই, তারেক রহমানের আবেগী যে অ্যাপিলটা যারা না বুঝেন তাদের জন্য দুঃসংবাদ। এবং এইখানে এখন দেখেন, ম্যাডাম যখন ভিতরে ছিলেন বা আমাদের আন্দোলনে যেভাবে আমাদের ঝাঁপিয়ে পড়া উচিত ছিল, এখন নির্বাচন বঞ্চিত হওয়ার পরে ওই মানুষগুলো কেমন যেন উগ্র এবং তাদের এত বড় একটা শোডাউন তারা করতে চাচ্ছে। এই শোডাউনটা যদি আমরা হাসিনার বিরুদ্ধে, এই পাপিষ্টের বিরুদ্ধে সংগ্রামের মধ্যে যদি আমরা দেখাতাম, তাহলে বেগম খালেদা এবং তারেক রহমানের প্রতি কিন্তু আমাদের শ্রদ্ধা দেখানো হতো। আমি সুস্পষ্ট ভাষায় আমাদের দলের যে স্ট্যান্ড সেটা হলো, এটা হয়েছে, এটা ধিক্কার, এটা নিন্দনীয় এবং আইনের মাধ্যমে অবশ্যই এটাকে ফাইন্ড আউট করে এটা ব্যবস্থা করতে হবে। এবং আজাদ ভাইয়ের মাধ্যমে আমি এই সরকারকে একটা অনুরোধ করব, এই যে নির্বাচনের একটা ঘটনার কারণে মানুষ যে একটা অবিশ্বাস এবং সন্দেহ জায়গায় চলে যাচ্ছে, আর্মি কিন্তু এদেশের সার্বভৌমত্বের প্রতীক এবং একটা ভীতিকর এবং ন্যায্যতার প্রতীক কিন্তু আর্মি। তা আর্মি থাকার পরে মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পরে আমরা চাচ্ছি যে নির্বাচনের পরিস্থিতিটা আরো বেশি শান্তিপূর্ণ এবং আস্থার জায়গায় নেওয়ার জন্য আর্মি যদি এবং আইন প্রয়োগকারী সংস্থা যদি আরো বেশি যত্নবান হয় এবং আরো বেশি সিরিয়াস যদি মাঠে থাকে, এই ধরনের অপতৎপরতা এবং এই ধরনের অপতৎপরতার মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে অপচেষ্টা, এটা দৃঢ়ভাবে মোকাবেলা করা যাবে। সুতরাং আমাদের দলের বিরুদ্ধে কে করলো সেটা বড় কথা না, এখন দলের ভিতরে তারেক রহমান যে তাদের যে শাস্তির ব্যবস্থা করবে, আপনি দেখবেন এর একটা দৃষ্টান্ত একটা এমন স্থাপন করবেন যে পরবর্তীতে এই ধরনের দলের ভিতরে থেকে দলের বিরুদ্ধে, দলের বাইরে ডিসিশন নিতে আপনি দেখবেন এই সমস্ত অপকর্মের যারা হোতা, যারা এই সমস্ত কাজ করে দলকে ছোট করছে, বেগম খালেদা তারেক রহমানকে প্রশ্নবিদ্ধ করছে, তাদের দলের মধ্যে কোনো আস্থা হবে না এবং গণতান্ত্রিক সংগ্রামে যতই তাদের ভূমিকা থাকুক, আপনি দেখবেন, আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, তারেক রহমানের ভাষা যারা বুঝতে তাদের জন্য দুঃখ, এবং বেগম খালেদা জিয়ার জন্য যাদের মায়া থাকবে না দলের জন্য 17 বছর পরে, যাদের এই সমস্ত দলের বিরুদ্ধে যারা স্ট্যান্ড নিবে, আমি বলতে চাই তারা দেখেন, তারা দলগতভাবে শাস্তি পাবে এবং সরকারের কাছে বিনীত অনুরোধ, তারা আইনের যে তার আইন প্রয়োগকারী সংস্থাকে তারা যে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে, তাদের জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি, এই শাস্তিটা যেন আইনের মাধ্যমে অবশ্যই যেন প্রয়োগ করা হয়। আমরা এই জন্য সবাইকে আমরা চাই, জামাত ইসলাম সরকার, এনসিপি সবাইকে একটা গণতন্ত্রের রুজ্জটাকে ধরার জন্য আমরা সবাইকে দোষারোপ না করে, আমাদের যদি ভুল ত্রুটি থাকে বা করণীয় কি, আমরা যদি আন্দোলন একসাথে করতে পারি জামাত ইসলামের সাথে, আমরা পরিচিত সেই জামাত ইসলাম আমাদেরকে ঘায়েল করার জন্য, এই ধরনের ঘটনাটাকে আমাদেরকে পলিটিসাইজ করে আমাদেরকে নির্বাচনে আমাদের প্রশ্নবিদ্ধ না করার জন্য আমি বিনীতভাবে আতিক ভাইকে আমি অনুরোধ করছি। অ্যাডভোকেট আতিকুর রহমান। জি ধন্যবাদ। এটা কাউকে ঘায়েল করার জন্য না, পরিস্থিতির বাস্তবতা আমরা তুলে ধরেছি। আমরা মনে করি এখন নতুন বাংলাদেশ, সবারই রাজনৈতিকভাবে সবাই কম বেশি সংস্কার সবার মধ্যে হয়েছে। নমিনেশন নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে এটি তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। রাস্তা অবরোধ হয়েছে, রেল লাইন অবরোধ হয়েছে, এটি তো সত্যটা আমাদেরকে বলতে হবে। যদি বলার মধ্যে দিয়ে আমরা সংশোধন হয়ে গেছে, মানে নির্বাচনের সময় এগুলো এক ধরনের অসন্তোষ, ছোটখাটো নানান, সেটা সব দলের মধ্যে, বড় দলগুলোর মধ্যে এগুলো হয়। কিন্তু মানে আরেকটা প্রশ্ন অ্যাডভোকেট আতিকুর রহমান, যে এখনো তো নির্বাচনী মানে তফসিল ঘোষণা হয়নি, এর আগে তো মানে এটা কি আরপিওর কোনো ধরনের কি লঙ্ঘন টঙ্ঘন হচ্ছে কিনা, মানে আমার ঠিক জানা নেই আইনগুলো। কারণ আমরা তো সবসময় দেখি যে যখন তফসিল ঘোষণা হবে তারপরে আমরা নমিনেশন পেপারগুলো দেখি, তারপরে না একটা নির্বাচনী প্রসেসের মধ্যে যায়। এটা এত আগে হয়ে যাবার পরে, আপনারা তো অনেক আগে ঘোষণা করেছেন, যে কারণে অন্য দলগুলোকেও খুব দ্রুতই আসলে প্রস্তুতিতে যেতে হয়েছে, আপনারা অনেকটা বাধ্য করেছেন বলে অনেকে বলেন। মানে সেই জায়গা থেকে আসলে আগেই ভোট চাওয়া আইনের মানে কি কোনো বাধা টাধা আছে কিনা? দেখুন, আমরা এটাকে ইতিবাচক ভাবে দেখতে চাই, যেহেতু বাংলাদেশে দীর্ঘ সময় নির্বাচনের কোনো পরিবেশ ছিল না। আমরা এর মধ্যে দিয়ে মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি করেন, আমরা একটা ইলেকশনে যাতে সবাই সে ইলেকশন অংশগ্রহণ করে। দেখুন, যখন তফসিল হয়ে যায় তখন অনেক আমরা নিয়ম কানুনের মধ্যে আমরা আবদ্ধ হয়ে যাব। যেহেতু এখনো তফসিলের হয়তো 1 মাস সময় বাকি আছে, এই সময় প্রত্যেক দল চায়
অনেকেরই দলে নতুন নমিনি আছেন, কিংবা দীর্ঘ সময় সবাই দলকে সংগঠিত করার সুযোগ পায়নি। আমি মনে করি এর মধ্যে দিয়ে একটা গণতন্ত্রের চর্চা হচ্ছে, সবাই দলকে গোছানোর সুযোগ পাচ্ছেন এবং মানুষের কাছে সব দলগুলো যাচ্ছেন যে আসলে যাতে করে মানুষ তার সঠিক মূল্যায়নটা করার সুযোগ সেখানে পায়। এটাকে আমি আইন বহির্ভূত মনে করছি না, বরং এটি একটা নির্বাচনের পরিবেশ তৈরি করার একটা সহায়ক বলে আমার কাছে মনে হচ্ছে। জি, কোনো প্রশ্ন থাকলে? না, প্রশ্ন নাই, প্রত্যাশা আছে আমাদের সবার কাছে। আমাদের সবার কাছে প্রত্যাশা আছে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনে আপনাদের মানে ভূমিকাটা রাখতে হবে, কেমন হওয়া উচিত ভূমিকাটা। মনিরা শারমিন কি দিয়ে শুরু করি? মনিরা শারমিন, মানে এই যে আগে ভাগে শুরু করা, সেটাও একটু যুক্ত করেন, মানে এটা মানে নির্বাচনী আচরণ বিধি-টিধি আর লঙ্ঘন টঙ্ঘন হচ্ছে কিনা। দেখেন, আমরা তো আসলে বিভিন্ন সময় আমরা যখন নির্বাচনের কথা বারবার করে এসছে এবং বিএনপির রাজনীতিটা মূলত আমরা দেখেছি যে বিএনপির আসলে মেসেজ কি, মানে দলের মেসেজ আমরা খোঁজার চেষ্টা করেছি। আমরা দেখেছি যে নির্বাচনমুখী রাজনীতি করেছে সবসময়, এবং 5 আগস্ট পরবর্তী সময়েও কিন্তু তাদের দলে আমরা অন্য কোনো মেসেজ পাইনি। শুধুমাত্র গণতন্ত্রের একমাত্র অর্থ তারা বলেছে নির্বাচন। সেখানে আমরা যখন বলছি যে সংস্কারের কথা, আমরা যখন বলছি বিচারের রূপরেখা, তারা তখন ভাবছে মানে এরকম ন্যারেটিভ তারা প্রতিষ্ঠিত করতে চেয়েছে বহুদিন ধরে। হ্যাঁ, মানে গণতন্ত্রে তো ফিরতে হলে আপনাকে নির্বাচনের মাধ্যমে ফিরতে হবে, আর কোনো উপায় তো নেই। একেবারে সুস্পষ্টভাবেই আমাদের নির্বাচনে ফিরতে হবে। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে যে 5 আগস্ট পরবর্তী একটা বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান ঘটে গেছে। 5 আগস্ট পরবর্তী সময় শুধুমাত্র গণতন্ত্র বলতে যদি আপনারা নির্বাচনই বলছেন, সেটাও কিন্তু একটা সমস্যার ব্যাপার। সেখানে অবশ্যই সংস্কার, আমাদের যে সিস্টেমের পরিবর্তন আমরা যেটা বলছি, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন, সেটাও একটা ব্যাপার। এবং আরো গুরুত্বপূর্ণভাবে বিচারটাকে আমাদের সামনে রাখতে হবে এবং বিচারের রূপরেখাটা রাখতে হবে। সেটি নিয়ে খুব বেশি কথা বলতে আমরা শুনিনি। দেখেন, এটা আমরা বিএনপির সমালোচনা কিন্তু সবসময় করেছি, কিন্তু আরো একটি ব্যাপার কিন্তু আমরা হয়তো কম বলেছি। সেটি হচ্ছে, আমি আমার এলাকায় বলতে পারি যে আজকে থেকে মানে 4-5 মাস আগে থেকে আমি কিন্তু যখন কিন্তু নির্বাচন নিয়ে কিন্তু আমরা মানে একদম পাবলিক স্ফিয়ারে সেরকম কথা বলছি না, যখন আমরা বারবার করে সংস্কারের কথা বলছি, কিন্তু তখনই কিন্তু জামাতে ইসলামের পক্ষ থেকে এলাকায় স্থানীয়ভাবে কিন্তু তারা প্রার্থী মনোনীত করে ফেলেছেন এবং তাদের ব্যানার পোস্টার কিন্তু আমরা এলাকায় দেখেছি। সুতরাং তারাই প্রথম কিন্তু প্রার্থী মনোনীত করেছে। এবং এই জায়গা থেকে আমি জামাত ইসলামকে বলবো, তারা আসলে মানে রাজনীতিতে এবার সবচেয়ে ভালো সময় পার করছেন এবং নির্বাচনমুখিতা কিন্তু তাদের সেই তখন থেকে। এবং আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে তারা আসলে সংস্কারটাকে, এবং অনেক ক্ষেত্রে আমার কাছে ঐকমত্য কমিশনে যেহেতু আমি যুক্ত হওয়ার সুযোগ হয়েছে, সেখানে আমার কাছে মনে হচ্ছে সংস্কারটাকে একটা নেগোসিয়েশন টুল হিসেবে তারা ইউজ করেছে। তারা কিন্তু আসলে নির্বাচনটাকে মুখ্য করে রেখেছে। সেই জায়গা থেকে তাদের প্রচারণার কথা আমি জানি না, মানে বহুদিন ধরে তারা প্রচারণা করছেন এবং ফজরের নামাজ পড়ে আসলে ডোর টু ডোর যাওয়ার যে তাদের এক ধরনের পলিসি, সেটা কিন্তু তারা পালন করছেন বহুদিন ধরে। আমি আমার নিজের নির্বাচনী এলাকাতে ফজরের নামাজটা দিলে একটু বেশি সময় পাওয়া যায়, মানে ফজরের নামাজ পড়ে নামলে দিনটা বড় হয়ে যায় অনেক। না, সেটাই। এখন সেই জায়গা থেকে তারা কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছে, এটা খুবই ভালো। তবে হচ্ছে এই যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আসলে এই শুধু নির্বাচনমুখিতা এবং এই ব্যানার পোস্টার এবং মনোনীত প্রার্থীকে চেনানো, এর বাইরেও কিন্তু আমাদের এই যে দেখেন রাজনৈতিক ভাবে আমরা বলছি কিন্তু এক কথা, টেবিলে বসে আমরা এক কথা বলছি, আবার মাঠে আন্দোলন করছি আরেক বিষয়ে। এই ধরনের দ্বিচারিতাও কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি। মজুমদার ভাইয়ের যে আহ্বান, মানে আপনাদের কাছ থেকে আসলে মানে একটু সহনশীলতা, কাছাকাছি আসা, শ্রদ্ধা, রাজনৈতিক শ্রদ্ধা, এগুলো উনি আশা করছেন, মানে সেই জায়গা থেকে এইগুলো তো আশা করারই ব্যাপার এবং আমরাও কিন্তু আশা করি। দেখেন, এই যে জুলাই সনদ, মানে আপনি যদি দেখেন, এখন কিন্তু আসলে নির্বাচনী তফসিলও ঘোষণা হয়নি, কিন্তু এখন আমরা এমন ভাবে নির্বাচনটাকে সামনে আনছি, আপনি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়াতে সব জায়গাতে কিন্তু আমাদের কিন্তু এই যে সনদ জুলাই সনদের যে আইনি ভিত্তি, এই বিষয়টি পেছনে পড়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে আমি যেটা বললাম যে রাজনৈতিক দলগুলো কিন্তু এই জুলাই সনদের আইনি ভিত্তি বলেন এবং একটি রাজনৈতিক দল গণভোটটি আসলে কখন অনুষ্ঠিত হবে, আগে নাকি নির্বাচনের দিন, এটা নিয়ে তো সরকার 7 দিনের সময় দিয়েছে আপনাদেরকে, এটা নিয়ে তো আপনারা কাজ করছেন বোধহয়। আমি কোন একটি গণমাধ্যমে দেখলাম, মানে কাছাকাছি আসার জন্য, মানে কোনো কি অবস্থা কি, মানে কোনো ভালো কোনো সংবাদ আছে?
আমাদের পক্ষ থেকে আমরা আসলে ওই যে 9 দলের সাথে জি। একটা আলোচনা, সেটির আসলে মুখ্য কারণ হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি এবং সংস্কার নিয়ে আসলে আমরা, এবং সংস্কার বাস্তবায়নের যে প্রক্রিয়া সেই নিয়ে আমাদের আলোচনাটি। সেটি আসলে খুব বেশি নির্বাচনমুখী তা না, বরং আমরা খুব বেশি সংস্কারে জোর দিচ্ছি। যেই আমাদের একটা, আমি যদি বলি যে ঐকমত্য কমিশনে যাবার বা অংশগ্রহণ করবার সুবাদে আমাদের কিছু অর্গানিক অ্যালাই তৈরি হয়েছে, আমরা বুঝতে পেরেছি যে সংস্কার নিয়ে কারা বেশি আন্তরিক, সেই দলগুলোর সাথে, মূলত সেই 9 দলের সাথে আমাদের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আমরা এই জুলাই সনদের আইনি ভিত্তি এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে করে আসলে আরো সহজতর করা যায় এবং এটা ঐক্যে পৌঁছানো যায়, এই বিষয় নিয়ে আমরা মূলত কথা বলছি। জি, আর এটার সঙ্গে আপনারা নির্বাচন কেন্দ্রিক কোনো আলাপ করছেন কিনা এই 9 দল মিলে, সেটা নিয়েও একটু জানবো, একটু পরে আসবো আপনার কাছে। একটু কামরুজ্জামান রতন, মজুমদার ভাই যেমন বললেন যে দলগুলোর কাছাকাছি আসা, একটু শ্রদ্ধা করা, সহনশীল হওয়া, সেই জায়গায় মনিরা শারমিনও যেরকম বলছিলেন যে এখন তো জুলাই সনদের ওটার বিষয়ে দলগুলোর কাছাকাছি আসার একটা আহ্বান সরকারের আছেই, সেই জায়গা থেকে কতটুকু অগ্রগতি? দেখুন, বাস্তবিক অর্থে আমি খুবই আশাবাদী। কেন আশাবাদী হওয়ার কারণটা দেখেন, 5ই আগস্ট 2024 সব দল কিন্তু মিলে বেগম খালেদা জিয়ার মুক্তিটাকে ওই দিনই ত্বরান্বিত করার জন্য যেই আহ্বানটা জানিয়েছেন, মানে সবাই কিন্তু এই আবেদনটা জানিয়েছেন বেগম খালেদা জিয়ার পক্ষে, গণতন্ত্রের যে আমাদের নেত্রী ওনার জন্য জানিয়েছেন। এখন দেখেন, ইদানিং নয়, সব সময় জামাত ইসলামে কিন্তু এই যে ডক্টর শফিকুর রহমান ম্যাডামের সাথে দেখা করেছেন লন্ডনে গিয়ে, এবং ম্যাডামের প্রতি তাদের যে শ্রদ্ধাবোধটা, এবং সর্বশেষ দেখেন এনসিপি তারা বলেছে ম্যাডাম যে 3 সিটে ইলেকশন করবে, তারা কিন্তু ওই 3 সিটে ম্যাডামের সম্মানে তারা কিন্তু ওইখানে প্রার্থী দিবে না। আমাদের আসলে কি পৃথিবীতে কাউকে না কাউ লিডারশিপের জন্য তাকে শ্রদ্ধা নিয়ে তা মানতে হয়। আমি মনে করি সবাই বেগম খালেদা জিয়াকে এবং তারেক রহমানের যে ঐকান্তিক একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টার সাথে দেখেন আমরা তারেক রহমানের নির্দেশনা মানব। আমি যদি মুখে এক কথা বলি, কাজে না মানি, আমারও কিন্তু শাস্তিটার বিধান কিন্তু আমার জন্য রয়ে গেছে। দেখেন, দূর থেকে উনি দেশটা চালাচ্ছেন, দলটাকে চালাচ্ছেন। এখন এই দল চালাতে গিয়ে ভুল ত্রুটি হচ্ছে, কিন্তু কাদের হচ্ছে? কর্মীদের হচ্ছে। ওনার কিন্তু ভুল ত্রুটি আমরা বেগম খালেদা জিয়ার যে আবেদন, আমি মনে করি এখনো সব দলের কাছে অংশীজন যারা আছে, দল মত নির্বিশেষে, সেটা জুরাজ সাকির, নূর, মামুনুল হক, জামাত ইসলাম, সবাই কিন্তু ম্যাডামকে কিন্তু ঐক্যের প্রতীক হিসাবে দেখেন। তো আমরা যেহেতু বেগম খালেদা জিয়াকে আমরা সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ বেশি দিন বাঁচিয়ে রাখুক, এবং আমরা মনে করি কাউকে না কাউকে মানতে হবে। বেগম খালেদা জিয়া এখনো আমাদের ঐক্যের প্রতীক, এবং তারেক রহমানের মাধ্যমে আমাদের দল যেরকম সুসংগঠিত হচ্ছে, এবং এইখানে যদি ভুল ত্রুটি আমাদের থাকে, এবং এইটাকে আমরা কঠোর হস্তে দমন করছি কিনা। সুতরাং এই দমনের ক্ষেত্রে আমাদের আন্তরিকতার কোথাও কমতি আছে কিনা, আমার মনে হয় এগুলোর বিবেচনার মধ্যে দিয়ে আমরা আগামী দিনে একটা সুন্দর ভবিষ্যৎ রূপান্তরিত একটা যে বাংলাদেশ, এই বাংলাদেশের জন্য সবাই আমরা হব একমাত্র হাসিনা এবং তার 14 দল এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে। আমরা মনে হয় ওই মানসিকতায় আমরা সবাই একমত। হয়তো আমাদের মধ্যে মতভেদে বা কৌশলগত কারণে আমরা একটা বিভাজনটা দেখে যাচ্ছে, বাট আলটিমেটলি আমরা নির্বাচনের প্রশ্নে এবং সুষ্ঠু গণতান্ত্রিকভাবে বাংলাদেশে এগিয়ে নেওয়ার প্রশ্নে আমরা সবাই এক এবং অভিন্ন, এটি আমার বিশ্বাস। জি, অ্যাডভোকেট আতিকুর রহমান। জি, আমি আমাদের মুনিরা শারমিন আপা যে কথাগুলো বলেছেন, তিনি কিছুটা জামাতকে দায় দিয়েছেন। জামাত ইসলামী আমরা নমিনি আগে ঘোষণা করেছি, এবং এই কারণে আমরা সংস্কারটাকে টুল হিসেবে ব্যবহার করেছি। এটি আসলে এটা সত্যকে আপনার অস্বীকার করার সামিল। এখন পর্যন্ত সংস্কার প্রক্রিয়া নিয়ে জামাত ইসলামী সহ ইসলামী দলগুলো যে অবস্থান আমরা নিয়েছি, আমি তো মনে করি যেই কোনো দলের চেয়ে জামাত ইসলামী সহ ইসলামী দল অবস্থান সবার উপরে। দেখুন, আগামীকালও কিন্তু আমাদের কর্মসূচি আছে, আমরা স্মারকলিপি দিব যাতে করে আমাদের জুলাই সনদ ওই অবিলম্বে আদেশটা জারি হয়, যাতে গণভোটটা হয়। এবং জামাত ইসলামী গত 1.5-2 মাস যাবত রেগুলার আমরা কর্মসূচি পালন করছি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে। জুলাই আবার আমাদের সংস্কার যাতে করে আমাদের গণভোট হয়ে যায়। জামাত ইসলামী বিগত 15 বছরে গণতান্ত্রিক চর্চার সুযোগ আমাদের ছিল। কেউ কেউ তো বলছেন যে এটা আপনারা মানে নির্বাচনে মানে আরো মানুষের কাছাকাছি যাওয়ার সুযোগ তৈরি করা, গণসংযোগ, এগুলোর জন্য এই কর্মসূচিটা ব্যবহার করছে। আমরা মনে করি জামাত ইসলামী যে ইলেকশনটাকে আমরা চাচ্ছি তাড়াতাড়ি, তারই একটা অংশ। দেখুন, আমাদের কার্যক্রম শুরু হয়েছে 5ই আগস্টের পর থেকে 24 সালের। এর আগে 15 বছর কি আমাদের কোনো গণতান্ত্রিক রাইট ছিল? একটা দলের তো কিছু প্ল্যান থাকে। আমরা সারা দেশে আমাদের সংগঠনকে আরো সম্প্রসারিত করা, এটা তো আমাদের কৌশল থাকবে। আমরা নির্বাচন নমিনি ঘোষণার পাশাপাশি আমরা যেভাবে সারা দেশে প্রত্যেকটা সপ্তাহে 1-2 বার করে আমরা রাজপথে আসছি, আমাদের দাবিগুলো বলছি,
এবং মানুষের যে দাবিটা আমাদের সংস্কার প্রক্রিয়াটা তাড়াতাড়ি সম্পন্ন হোক। দেখুন, গণভোটের ব্যাপারে তো বিএনপি রাজি ছিল না। জামাত ইসলামী রাজপথে চাপ সৃষ্টি করার কারণে বিএনপি রাজি হয়েছে। এখন আবার তারা গণভোটটাকে চাচ্ছে হলো দুরভিসন্ধিমূলক, চাচ্ছে হলো ইলেকশনের দিন, যাতে করে গণভোটে জনগণ সেখানে তাদের মতামত দেওয়ার সুযোগ না পায়। সেজন্য আমরা মনে করেছি না, গণভোটটাকে কোনো অবস্থাতে ব্যর্থ হতে দেওয়া যাবে না। যাতে করে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ গণভোটে অংশগ্রহণ করে রাষ্ট্র সংস্কারের দিকটাকে আমরা সফল করতে পারি, তার জন্য আমরা এখনো দাবি তুলেছি যে অবশ্যই জুলাই সনদ কার্যকর করার ক্ষেত্রে আমাদের আদেশ জারি এবং গণভোটটাকে যত তাড়াতাড়ি দেওয়া সম্ভব তত তাড়াতাড়ি আমরা আশ্বস্ত পার না আগামী রাষ্ট্রটা আমরা সংস্কারে ভালো দিকে সেঙে দেওয়ার সুযোগ আমরা পাবো। উনি যদি বলেছেন এটি ওনার কথা সঠিক না, বরং জামাত ইসলামী নির্বাচনের প্রস্তুতি প্লাস রাষ্ট্র সংস্কার উভয়টার জন্য আন্তরিকভাবে আমরা সেখানে কাজ করে যাচ্ছি এবং এটি আমরা এখনো দাবি। আমাদের 6 তারিখ কর্মসূচি আছে আগামীকাল এবং এর পরও ধারাবাহিকভাবে যতক্ষণ পর্যন্ত আমাদের রাষ্ট্র সংস্কার দাবিগুলো আমরা পূরণ করতে না পারি ততক্ষণ পর্যন্ত জামাত ইসলামী সমমানা দলগুলো নিয়ে আমরা মাঠে ময়দানে ভূমিকা পালন করব। আমরা এর মধ্যে নির্বাচনটা আমাদের সুষ্ঠু হবে বলে আমরা মনে করছেন। আমি 10 সেকেন্ড একটা কথা বলতে চাচ্ছিলাম। শারমিন আপার একটা কথাকে আমি ধরে আশ্বস্ত করতে চাই, শুধু জামাতে ইসলাম ফজর নামাজ পড়ে কাজে নেমে যায়নি, আমরাও জামাতের সাথে ফজর নামাজ পড়ি ইনশাল্লাহ, আমরাও ইনশাল্লাহ কাজে বেরিয়ে যাবো ইনশাল্লাহ। এবং অলরেডি আমরাও এই রাস্তায় আমরাও হাঁটবো, কারণ ইসলামটা এবং মসজিদে একা জামাত ইসলামের না, ইসলামটা মুসলিম ধর্মপ্রিয় সমস্ত মুসলমানদের জন্য। সুতরাং আপনি আশ্বস্ত থাকুন, আমরাও এই কাজটা ইনশাল্লাহ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। জি, একটা বিরতি নেব। দর্শক, একাত্তর জার্নালে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পরে আরেকবার স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আমরা যে আলোচনায় ছিলাম সেটাই যদি একটু কন্টিনিউ করি। আবুল কালাম আজাদ মজুমদার, মানে এখন কি প্রার্থীদের কোনো ধরনের মানে নির্দেশনা দেবে কিনা? আর আমার আরেকটা যেটা প্রশ্ন ছিল, ওনাদেরকেও করেছিলাম যে আগে ভাগে এই যে নির্বাচনী, মানে এই সময় তো সবগুলো উইং আসলে প্রস্তুত থাকে না নির্বাচনের জন্য। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলেন বা নানান গভর্নমেন্টের ভেতরকার অনেক অর্গান, কিন্তু আগে ভাগে যদি নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে যায় বা ভোটের ইয়েটা শুরু হয়ে যায়, তখন তো একটা ভিন্ন পরিস্থিতি। যেটা আসলে ডিসেম্বর থেকে হওয়ার কথা সেটা শুরু হয়ে গেল নভেম্বর থেকেই। এটা তো ভালো, এটা ইতিবাচকভাবে নয় প্রয়োজন। কারণ আপনি দুদিন আগেও কিন্তু একটা প্রশ্ন সবাই করতো, নির্বাচন হবে তো? নির্বাচন নিয়ে শঙ্কা অনেকে ব্যক্ত করতেন, কিন্তু এখন দলগুলোর প্রস্তুতি বা তাদের কার্যক্রম দেখে সরকারের পক্ষ থেকে তো প্রতিনিয়তই আশ্বস্ত করা হচ্ছে এবং আমরা নিশ্চিত যে নির্দিষ্ট সময় বা পরিকল্পিত সময়ের মধ্যেই নির্বাচনটা হবে। রাজনৈতিক দলগুলো যখন সেই মোতাবেক প্রস্তুতি নিচ্ছে এবং তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে, সাধারণ মানুষের মধ্যে যারা খুব সূক্ষ্মভাবে নির্বাচন নিয়ে একটা সংশয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল, তাদের চেষ্টাটা ব্যর্থ হচ্ছে। সাধারণ মানুষ নির্বাচনমুখী হচ্ছে, নির্বাচন নিয়ে ভাবছে। ভোটাররা, এই যে আপনার রাজনৈতিক দলগুলো বলল ফজরের নামাজের পর থেকে ওনারা ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটাররাও তো ফজরের নামাজের পর থেকে প্রার্থী বা তার প্রতিনিধিদেরকে ওয়েলকাম করছেন। সব মিলিয়ে দেশে একটা উৎসবমুখর পরিবেশ শুরু হয়েছে। আমরা একটা দুটো আইসোলেটেড ইভেন্টের কারণে যাতে এই উৎসবে ভাটা না পড়ে, সরকারের দিক থেকে চেষ্টাটা হচ্ছে সেটা, এবং নিরাপত্তাটা বিধান করে রাখা। এবং পাশাপাশি আবার শুধু যে নির্বাচন বিষয়টা তা না, নির্বাচনের আগে যে প্রয়োজনীয় যে সংস্কার, সেই উদ্যোগগুলো কিন্তু চলমান আছে, সেটা থেমে যায়নি। রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানানো হয়েছে তারা যেন বসে নিজেদের মধ্যে যে দূরত্ব বা ভিন্নমত যেগুলো আছে এগুলা দূর করে সরকার। মাঝখানে যে জামায়াতের এক মানে রেফারির ভূমিকার কথা বলা হচ্ছিল যে সরকারের পক্ষ থেকে একজন রেফারি প্রয়োজন, না এখানে রেফারি তো তখনই প্রয়োজন হয় যখন আসলে তারা পারবে না, তারা যখন আসলে অনেক বেশি খেলাধুলা হয়, তখন আসলে রেফারির ভূমিকাটা থাকে। এখানে এটা রেফারি না বলে আমরা যদি এটাকে ফ্যাসিলিটেটর রোলটা বলি, যে আপনার রাজনৈতিক দলগুলো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছে, অংশ নেবে, এটা খুব স্বাভাবিক। তাদের রাজনৈতিক প্রক্রিয়াটাতে অংশ নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় যে সহযোগিতাগুলো সেগুলো এনশিওর করা,
আমাদের দেশে তো একটা সময় পর্যন্ত আপনার রাজনৈতিক সংস্কৃতিটাই ছিল না। একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার ফলে রাজনীতিতে যে এই যে বিভিন্ন দলের অংশগ্রহণ এবং রাজনীতিতে যে তর্ক বিতর্ক বা মত দ্বিমত, এগুলো তো আমরা নিকট অতীতে আমরা দেখিনি। সো এখন এই জিনিসগুলো শুরু হয়েছে, আবার রাজনৈতিক প্রসেস, রাজনৈতিক দলগুলো পরস্পরের পলিসির সমালোচনা করছে, পরস্পরকে আবার কখনো কখনো অ্যাপ্রিসিয়েটও করছে, আবার এটাও আবার তারা উল্লেখ করছে যে আমরা একসাথে আন্দোলন করেছি। তারা এই দলগুলোই কিন্তু একসাথে আন্দোলন করেছে, একসাথে নির্যাতনের শিকার হয়েছে, একসাথে জেল খেটেছে এই দলের নেতাকর্মীরা। তো তারা আবার একসাথে এসে রাজনৈতিক প্রক্রিয়ায় পরস্পরকে সমালোচনা করছে, পরস্পরের ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দিচ্ছে। এক দলের কারণে অন্য দল বাধ্য হচ্ছে সতর্ক হতে, কারণ মানুষের কাছ থেকে তাদের ম্যান্ডেটটা নিতে হবে। তো এগুলো স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া, স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া যাতে চলমান থাকে এটা এনশিওর করার দায়িত্ব হচ্ছে সরকারের। এই মুহূর্তে যেহেতু দলনিরপেক্ষ সরকার কাজ করছে, সরকার সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করছে। জি, মনিরা শারমিন, আপনারা 9 দলের সঙ্গে আপনারা বসছেন, এনসিপির সঙ্গে জোট করতে যাচ্ছে, ইনকিলাব একটি খবর করেছে, এনসিপির সঙ্গে জোটে যাচ্ছে এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ 9 দল। আপনারা বিএনপির সঙ্গে জোটের কথা শোনা যাচ্ছিল, জামাতের সঙ্গেও আপনাদের কথাবার্তা হচ্ছিল, এরকমটাও গণমাধ্যমে এসেছিল। আপনারা এখন এই 2 বড় দলের বাইরে আলাদা একটা জোটের কথা ভাবছেন, আবার 300 আসনে প্রার্থী দেবেন নাহিদ ইসলাম, সেরকম বলেছেন। মানে কি হচ্ছে আসলে? আচ্ছা, বিষয়টি হচ্ছে যে আমি যেটা একটু আগে মেনশন করেছি, সেটা হচ্ছে যে আমাদের 9 দলের সাথে যে আলোচনাটা, সেটা কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া। সুতরাং এই জায়গাতে আসলে এটি যদি আমি বলি যে নির্বাচনী জোট, তাহলে কিন্তু একটু ভুল হবে। কারণ আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে পড়ে কিন্তু আসলে এই জুলাই সনদের আইনি ভিত্তি, এবং আমরা আসলে এই যে মাঝখানে যে আলোচনাগুলো হচ্ছিল, যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে সুপারিশগুলো করা হয়েছে, সেখানে সেটি নিয়ে নানান ধরনের এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করা, সরকারকে দোষারোপ করা, তো নানান ধরনের কথাবার্তা চলছিল। সেই জায়গা থেকে সরকার যখন সময় দিয়েছে রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে বসার এবং এই জুলাই সনদ নিয়ে, তো সেই জায়গা থেকে আমরা আসলে এই সংস্কার মুখী যে দলগুলো যারা বহুদিন ধরে এই সংস্কারের কথাই বলে আসছে, আপনি যদি বলেন যে গণসংহতি আন্দোলন, তারপরে মান্না ভাইরা আছেন, গণ অধিকার পরিষদ, আমরা আছি, আমরা আসলে সবাই মিলে বসে এটাই যে মানে এই আলোচনায় কি একসঙ্গে নির্বাচন করার কোনো আহ্বান এসেছে? মানে কোনো আলাপও হয়েছে? মানে একসঙ্গে বসলে তো নানা ধরনের কথাই হয়, সেখানেও কোনো আভাস ইঙ্গিত? না, নির্বাচনটা একটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ এজেন্ডা। এই আলোচনার মধ্যেও নির্বাচন একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা। সেক্ষেত্রে আমরা আসলে সবসময় যেটা বলেছি সেটা হচ্ছে যে এনসিপির পক্ষ থেকে আমরা যে কোনো দলের সাথেই আমরা থাকতে চাই, তবে এখানে অবশ্যই সংস্কারটাই এবং জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়ার ব্যাপারে আন্তরিক যে দলগুলো, তাদের সাথে কিন্তু আমাদের এক ধরনের যদি জোট হয়ও, সেটা ওইভাবে করেই হবে। তো সেই জায়গা থেকে যেহেতু জুলাই সনদের আইনি ভিত্তি এবং সংস্কার নিয়ে কথা হচ্ছে, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কথা হচ্ছে, নির্বাচনের বিষয়টি নিয়ে এখনো প্রমিনেন্টলি আমরা আলাপ করিনি। এই 9 দলের যে বৈঠক, সেটি এখন পর্যন্ত সংস্কার ভিত্তিক আলাপ এবং জুলাই সনদের আইনি ভিত্তি এর মধ্যেই আছে আলাপ আলোচনা। তবে আমরা যেটা বলছি যে এনসিপির সাথে, যেহেতু আমি যদি বলি যে বিএনপির সাথেও এক ধরনের আলোচনা চলমান আছে, জামাতের সাথেও আলোচনা চলমান আছে, সেটি একটি রেগুলার প্রক্রিয়ার মধ্যে আছে। এখন পর্যন্ত আসলে বড় দলের সাথে জোট অথবা এই 9 দলের সাথে নির্বাচনী জোট, এই নিয়ে আসলে খুব বেশি আমরা কথা এগোতে পারিনি। এখন পর্যন্ত আমরা এই সংস্কারের মধ্যে আছে। পরিষ্কার। অ্যাডভোকেট আতিকুর রহমান, শফিকুর রহমান বলেছেন জোট করব না, নির্বাচনী সমঝোতা করব। মানে জোট এবং নির্বাচনী সমঝোতার মধ্যে মানে কি ধরনের পার্থক্য রাখবেন আপনারা? দেখুন, জোট এবং সমঝোতা, জোট তো একটা দীর্ঘমেয়াদী সম্পর্কের বিষয়। জোটের রূপরেখা থাকতে হয়, নেতৃত্ব কাঠামোর ব্যাপারে কিছু বিষয় সেখানে নির্ভর করে, ক্ষমতার ভাগাভাগি জড়িত আছে, সরকার গঠনের বিষয় আছে, সম্মিলিত সিদ্ধান্তের বিষয় আছে। একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কিন্তু জোটের উপর নির্ভর করে। আর যেহেতু আমাদের সাথে এখন সময় খুবই কম, ইলেকশনটা মাত্র 2 থেকে 2.5 মাস সময় আছে, এর মধ্যে এতগুলো প্রক্রিয়া সম্পন্ন করে একটা কার্যকর জোট করা কিন্তু অনেকটা কঠিন বিষয়।
আমরা মনে করি সমঝোতাটা সবচেয়ে সহজ, এটা স্বল্প মেয়াদী একটা চুক্তি, বিশেষ করে ইলেকশন কেন্দ্রিক নির্দিষ্ট একটা বিষয়, যে আমরা যেখানে ইসলামী দলের একজন প্রার্থী থাকবে সেখানে অন্য কোনো দলের সেখানে কোনো নমিনি থাকবে না। যদি এই বিষয়ে একটা বোঝাপড়া হয়, সম্মতি হয়, এটাই বর্তমান সময় আমার কাছে অনেকটা গ্রহণযোগ্য মনে হচ্ছে। এখানে দীর্ঘমেয়াদী একটা বিষয় নিয়ে আচ্ছা, মানে ইসলামী যে ইসলামী দলগুলোর জোটের কথা বললেন, যে কারা কারা সেখানে আছেন সেটা কি পরিষ্কার হয়েছে? মানে আপনারা ঘোষণা দিতে যাচ্ছেন? দেখুন, এখন ধারণা করা যায় যে 7-8টি দল একসাথে আমরা মাঠে কর্মসূচি আশা করা যাচ্ছে, সেই 7-8টি দল সেখানে তারা একসাথে হয়ে তারা আসন ভিত্তিক সমঝোতা করে ইলেকশনে যাওয়ার চিন্তাই বেশি মনে হচ্ছে আমাদের কাছে। এখন পর্যন্ত 8টির মতো দল একসাথে আছেন, তারা একসাথে বোঝাপড়া আছে, তারা মাঠে কর্মসূচি ঘোষণা করছেন এবং আশা করা যায় এর মধ্যে দিয়ে 7-8টি দলের সমঝোতা আরো বেশি যোগ হতে পারে, যেখানে এক দলের নমিনি থাকবে সেখানে অন্য দল নমিনি না দিয়ে প্রত্যেকটা দল ওই নমিনির পক্ষে সেখানে ভূমিকা পালন করবে। এই প্রক্রিয়াটাই বর্তমান সময় আমাদের কাছে মনে হচ্ছে যৌক্তিক, এখানে বোঝাপড়া খুব সুবিধা হবে এবং আমাদের জন্য কাজ করা সুবিধা হবে বলে আমরা মনে করছি। কামরুজ্জামান রতন, আপনারা যারা যুগপৎ আন্দোলন করছিলেন একসঙ্গে দীর্ঘদিন, তারা কি আপনাদের সঙ্গে আছেন? আমরা দেখছিলাম যে নমিনেশন ঘোষণা করার পরে 237 অনেকের অনেক ধরনের প্রতিক্রিয়া, এক জায়গায় দাঁড়াতে চেয়েছিলেন কিন্তু অন্য জায়গায় খালি রাখা হয়েছে, এগুলো নিয়েও অসন্তোষ আছে। আরো অনেক বেশি আসন চেয়েছিলেন দলগুলো, সেগুলো মানে তারপরে আবার তৃতীয় জোটের কথাও শোনা যাচ্ছে। না, সবাই গণতন্ত্র উত্তরণে সবাই একসাথে দুঃখ কষ্টের সাথে শেয়ারিং এ ছিলেন। এখন নির্বাচনের প্রক্রিয়ায় যখনই বাংলাদেশে নয়, সাবকন্টিনেন্টে আপনি দেখেন, সাবকন্টিনেন্টে আমরা কি দেখেছি, যখনই নির্বাচনকে সামনে রাখে তখন বিভিন্ন জোটের কিন্তু মানে ইয়ে হয়, যে কোনো জোট করা কিন্তু কোনো অপরাধ না। এই যে জোটের যে একটা বিভিন্ন ব্যারিয়ারের মধ্যে থেকে আমরা জোটকে যে দেখতে পাবো, এটা কিন্তু স্বাভাবিক একটা চলমান প্রক্রিয়া। আমরা মনে করি আন্দোলনে আমরা একসাথে ছিলাম, কিন্তু এখন আদর্শিকভাবে বা ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা সাজাবার জন্য রাষ্ট্রক্ষমতা নেয়ার জন্য এই জামাত ইসলাম সহ ইসলামিক দলগুলো তারা কাছাকাছি আসতেই পারে। এখন রাষ্ট্র কাঠামোতে যখন তারা শাসনভার নেবে তখন বৈশ্বিক অনেক ব্যাপার থাকবে, জনগণের প্রত্যক্ষ একটা ভোটে তাদের ওই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে এবং তাদেরকে জনগণের রায়ের উপর কিন্তু তাদেরকে অপেক্ষা করতে হবে। তারা একসময় আমি মনে করি এই ইসলামী দলগুলো নৌকা ঠেকাও এবং স্বাধীনতার পক্ষে, বাংলাদেশের মানচিত্রের পক্ষে তারা কিন্তু একসময় তাদের ঐক্যমত ছিল। নৌকা ঠেকার পক্ষে তাদের অনেক সময় ভোটগুলো কিন্তু আমাদের ধানের শীষে পড়েছে। এখন ধরেন নৌকার অ্যাবসেন্স, আমি খোলামেলাই বললাম। এখন তারা মনে করছে যে এখন তো দেশের স্বাধীনতা, সার্বভৌম, গণতন্ত্র সবই আমরা মানে মুক্ত করে ফেলেছি, এখন আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই। এটা কোনো অপরাধ না। তাদের এই চিন্তার মধ্যে এটা উদ্ভাবনী একটা শক্তি এখন কাজ করছে। এখন জনগণের কাছে সত্যিকার অর্থে তাদের এই চিন্তা চেতনা, তাদের এই বিশ্বাস, আইডিওলজি কতটুকু অ্যাকসেপ্ট করবে জনগণ, এটার জন্য আমাদের আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি অপেক্ষাটা করতে চাই এবং সেই সময়ে এই অপেক্ষার সময়টা যাতে আপনাদের মধ্যে সৌহার্দ্য থাকে সেই আশাবাদটাও আমরা রাখি আর কি। ভোটার জনগণ, অনেক ধন্যবাদ কামরুজ্জামান রতন, অ্যাডভোকেট আতিকুর রহমান এবং মনিরা শারমিন, আপনাকেও যুক্ত হবার জন্য ৭১ জার্নালে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি ৭১ জার্নালে। তখন একটা খবর নিয়ে একটু আলাপ করব। আমরা জানি যে আজকে এই বছরে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ডেঙ্গুতে, 10 জন মানুষ মারা গেছেন, ভর্তি হয়েছেন 1000-এর উপরে। এটা নিয়ে একটু আলাপ করতে চাই, সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। এই পর্যায়ে দেখে নেব আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনার হাতে পৌঁছবে কি শিরোনাম করেছে তারা। শুরুতেই যুগান্তর, নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই এ ধরনের ঘটনা, মির্জা ফখরুল, চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগে হামলা। আমাদের সময়, বিএনপির প্রার্থী ঘোষণায়, নির্বাচনী প্রচারে বিএনপির প্রার্থী সহ গুলিবিদ্ধ 4, নির্বাচন হলে আরও স্থিতিশীল হবে দেশ, সেনা সদরের ব্রিফিং। বণিক বার্তা, নির্বাচনের সময় 1 লাখ পর্যন্ত সদস্য মোতায়েন করবে সেনাবাহিনী। নিউ ইয়র্কে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। দৈনিক ইনকিলাব, সেনাবাহিনী চায় অবাধ নির্বাচন, আমরা এখন আরও বেশি ঐক্যবদ্ধ, সেনা সদরের ব্রিফিং। দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস, shareholders return empty-handed with NAV nullified. খবরের কাগজ, ইতিহাস গড়লেন মামদানি।
দ্য ডেইলি অবজারভার, টাইমলি ইলেকশন উইল রেস্টোর স্ট্যাবিলিটি, আর্মি। ডেইলি টাইমস অফ বাংলাদেশ, মনুমেন্টাল মামদানি ম্যাজিক মেসম্যারিসেস নিউ ইয়র্ক। এই ছিল কাল যে পত্রিকাগুলো হাতে পৌঁছবে আপনার, তাদের শিরোনামগুলো। যেটা বলছিলাম বিরতির আগে, ডেঙ্গুতে আরো 10 জনের মৃত্যু, এই শিরোনাম করেছে বাংলা ট্রিবিউন। এবং খবরটা যদি একটু ছোট করে পড়ি, 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো 10 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 1 জনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে, 3 জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীন এলাকায়, 5 জন দক্ষিণ সিটিতে। এছাড়া খুলনা বিভাগের সিটি কর্পোরেশনের বাইরে 1 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। এখন পর্যন্ত জানুয়ারি থেকে সব মিলিয়ে 74,992 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চলতি বছরে 302 জনের মৃত্যু হয়েছে। আর বর্তমানে গত 24 ঘন্টায় হাসপাতালে 1069 জন ভর্তি হয়েছেন। এটা নিয়ে একটু আলাপ করব। ডাক্তার মোহাম্মদ শাবুল হুদা চৌধুরী, অধ্যাপক মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, আপনাকে স্বাগত জানাচ্ছি 71 জার্নালে। অধ্যাপক চৌধুরী, যদি একটু ব্যাখ্যা করেন পরিস্থিতিটা, কারণ অনেকদিন ধরেই কথা হয়েছে, আপনার সঙ্গে একাধিকবার এটা নিয়ে কথা হচ্ছে। ঢাকার বাইরে অনেক রোগীকে আমরা দেখছি এবং যারা মারা যাচ্ছেন তার মধ্যেও একটা বড় অংশ ঢাকার বাইরেও মারা গেছেন। সেই জায়গায় আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করেন? একটা সামনে কতদিন এটা যাবে, আমরা মনে করেছিলাম যে অক্টোবর মাসের পরে নভেম্বরের দিকে হয়তো ডেঙ্গির আক্রান্তের হার কমে আসবে এবং মৃত্যু হারও কমে আসবে, কিন্তু সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে না। এবং বৃষ্টি কিন্তু তার মতোই হচ্ছে, মাঝে মাঝে ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে। সুতরাং এখনো পর্যন্ত ডেঙ্গির আক্রান্তের পরিমাণ উত্তরোত্তর বাড়ছে। সুতরাং আজকে হয়তো 10 জন মারা গেছে, যে পরিমাণ আক্রান্তের হার এখন হাসপাতালে ভর্তি আছে, বিভিন্ন হাসপাতালে যে ভর্তি আছে, পরবর্তীতে কিন্তু মৃত্যু হার কমার সম্ভাবনা একটু কম। সামনে অ্যাটলিস্ট আগামী 8 থেকে 10 দিন আমাদের হয়তো মৃত্যুর সংখ্যা কম হবে না। কিন্তু তারপরে আশাবাদী যে শীত যদি চলে আসে, ঠান্ডা যদি টেম্পারেচারটা কমে আসে, হয়তো ডেঙ্গির প্রভাবটা হয়তো কমে আসবে। তাই এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু যে আমাদের সামনে আরো হয়তো 10-15 দিন, তবে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের এই ধারায় যদি বজায় থাকে, তাহলে হয়তো নভেম্বর মাস, ডিসেম্বর মাসেও আপনার কিন্তু ডেঙ্গির এই আক্রান্তের হার এবং প্রকোপ আমরা দেখতে পারি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখন আসলে ঢাকার ভিতরে তো মৃত্যু হার বেশি ছিলই, কিন্তু ঢাকার বাইরেও কিন্তু মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এবং যে মৃত্যুগুলা হচ্ছে সেগুলোর ভিতরে দেখা যাচ্ছে অনেকটা অল্প বয়সী, মধ্যবয়সী লোকরা আক্রান্তের হার বেশি এবং তাদের মধ্যে মৃত্যুর হারও বেশি। সুতরাং এই ধরনের অ্যাক্টিভ কর্মজীবী মানুষদের মৃত্যু কখনোই কাম্য নয়। তাই আমাদেরকে সিটি কর্পোরেশনে যেমন আমাদের মৃত্যু এই ডেঙ্গি, এই এডিস মস্কি মশার ঝুঁকি কমাতে হবে, ঠিক তেমনি ঢাকার বাইরেও কিন্তু এডিস মশার বিস্তার এবং তার সাথে সাথে এডিস অ্যালবোভিক্টাস আরেক ধরনের মশা আছে। এই 2 ধরনের মশা যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে হয়তো মৃত্যু হার কমতে পারে। তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত আমরা সেরকম আশানুরূপ ব্যবস্থা নিতে দেখছি না। তাই আপনি একটা খুব কমবে কিনা আমি জানি না। আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছিলেন, মানে বয়স বিবেচনায় আক্রান্তের হার বেশি যারা যুবক বা মধ্যবয়সী, মানে যারা কর্মজীবী যারা। হ্যাঁ, মানে এইটার কি কোনো মানে সাধারণ কোনো ধারণা তৈরি করা যায়, মানে পাওয়া যায় যে কি কারণে এরা, এবং মৃত্যু হারটাও এদের কেন বেশি? না, 2 ধরনের কথা আমরা বলতে পারি। যে কর্মজীবী যারা অ্যাক্টিভ যারা আছে, যারা মধ্যবয়স্ক, তারাই তো কর্মে থাকে বেশি, ফলে তারা ঘরের বাইরে যাচ্ছে, তাদের এক্সপোজারের পরিমাণও বেশি, কারণ এই মশারা কিন্তু ঘরে বাইরে সবখানে বিস্তার হতে পারে, তাদের এক্সপোজারের সম্ভাবনা হতে পারে। আরেকটা হতে পারে, আমরা এখনো বলতে পারি না, আমাদের মধ্যে এখন সন্দেহ হচ্ছে যে হয়তো আমাদের মধ্যে আমাদের মানুষ, আমরা যারা আছি, যারা রোগী হচ্ছি, পেশেন্ট হচ্ছি, তাদের মধ্যে যাদের মৃত্যু হার বেশি, তাদের হয়তো কোনো জেনেটিক মিউটেশন থাকতে পারে, কোনো রকম অন্য কোনো তাদের জিনগতভাবে তাদের বৈশিষ্ট্য আছে। এই ধরনের পেশেন্ট গুলা হয়তো যদি ডেঙ্গিতে আক্রান্ত হয়, তাদের রোগের তীব্রতা অনেক বেশি হয়। এই ধরনের কোন স্টাডি বা রিসার্চ কিন্তু আমরা এখনো করতে পারিনি, কিন্তু অনেক দেশে নেগলিজেন্সি কি কোনো কারণ হতে পারে? মানে এই বয়সী মানুষ তো একটু শক্তি সামর্থ্যবান হয়, মানে যে না আমার কিছু হবে না, কারণ আমরা তো ডেঙ্গুতে জানি যে এটা আসলে মানে বাসায় বসে থাকলে বা একেবারে শেষ পর্যায়ে গেলে তাদের মৃত্যুর সংখ্যাটা বেশি থাকে, আশঙ্কাটা বেশি হয়, মানে এটাও কি একটা কারণ হতে পারে?
দেখুন, নেগলিজেন্সির কথা তো প্রথম থেকে বলা হচ্ছিল, সেটা আসলে আলোচনার বিষয় অনেকবার হয়ে গেছে। আপনারা আমাদের এখন নতুন কিছু চিন্তা করতে হবে, কেন এটা বাড়ছে। সেই জন্য বলছি যে নেগলিজেন্সি, সচেতনতা, আমাদের কাপড় পরার একটা অভ্যাস, গা হাত ঢেকে কাপড় পরা, মশার কামড় থেকে দূরে থাকা, এগুলো তো আমরা গত 6 মাস ধরে বলছি, এবং মানুষও মোটামুটি অনেকটুকু আপনাদের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে মানুষ জানে। তবুও তো মৃত্যু হার কমছে না, মৃত্যুর পরিমাণ কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে বাড়ছে। তাই আমাদের চিন্তা করতে হবে অন্য কোনো ফ্যাক্টর আছে কিনা, সেটাও তো আমাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নিশ্চয়ই। আবুল কালাম আজাদ মজুমদার, আমরা আলোচনাটা শেষ করব, যদি ছোট কোনো মন্তব্য করেন, কমেন্ট করেন, বিশেষ করে। উনি তো অনেকগুলো পয়েন্ট বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে উনি যে এটা নিয়ে কথাবার্তাটা চালু রাখাটা খুব জরুরি। আপনি কর্মস্থলে কর্মজীবী মানুষ বেশি মারা যাচ্ছে, তার একটা কারণ কিন্তু এমন হতে পারে যে আমাদের এটা নিয়ে অ্যাওয়ারনেস বাড়ছে, হয়তো আমরা বাসাবাড়ি পরিষ্কার রাখছি, কিন্তু যারা কর্মস্থলে যাচ্ছেন, কর্মস্থলটা কি আসলে সেভাবে সিকিউর করা হচ্ছে কিনা, এগুলো নিয়ে কিন্তু খুব বেশি কথাবার্তা হয় না। আর আমাদের এই যে এরকম একটা সমস্যা দেশে চলছে, প্রতি বছরই এটা চলে। আপনার ওয়েদারটাও একটু আনপ্রেডিক্টেবল হয়ে গিয়েছে। এবছর আপনি জানেন যে অক্টোবরে বেশ কয়েকদিন বৃষ্টিপাত হয়েছে, ঢাকার বাইরে বিস্তার করেছে। সার্ভিসটা এনশিওর করার জন্য আমাদের এই মুহূর্তে আসলে নির্বাচিত কোনো জনপ্রতিনিধি লোকাল গভর্নমেন্ট লেভেলে নেই। তারা যদি থাকতেন, আমরা মনে করি যে এটা সার্ভিসটা আরেকটু বেগবান করা সম্ভব হতো। এখন সরকারি কর্মকর্তারা তাদের অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই কাজটা করছেন, সেটা তাদের পক্ষে কতটা সার্ভিস দেওয়া সম্ভব সেটা বাস্তব বিবেচনায় থেকে আপনারা চিন্তা করে দেখবেন। তো আমরা মনে করি যে এখন অ্যাওয়ারনেসটা বেশি জরুরি, অ্যাওয়ারনেসটা এবং এই ফোকাসটা ধরে রাখা, মানে মিডিয়াতে আলোচনা হওয়া, যত বেশি আলোচনা হবে তত বেশি মানুষ কিন্তু সচেতন থাকবে, এবং মানুষ সচেতন থাকলে অন্তত এই মৃত্যুর পরিমাণ, আক্রান্তের হার, এগুলো কমানো যাবে। আর ক্লাইমেট চেঞ্জ বলেন বা ন্যাচারাল রেজিস্ট্যান্সের যে ঘাটতি বা জিনগত যে সমস্যা, ওটা তো আর ওভারনাইট সমাধান করা সম্ভব আমাদের হাতেও নেই না। আর যেটা সমাধান করা সম্ভব সেটা হচ্ছে সার্ভিসটা এনশিওর করা, এবং সার্ভিসটা এনশিওর করা, পাবলিক অ্যাওয়ারনেসটা বাড়ানো, যাতে করে অন্তত এটা পুরোপুরি থামানো না গেলেও অন্তত এটার মাত্রাটা কমিয়ে আনা যায়। অনেক ধন্যবাদ আবুল কালাম আজাদ মজুমদার এবং ডাক্তার মোহাম্মদ শাহাবুল হুদা চৌধুরী, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য আজকে ৭১ জার্নালে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময়ে ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখি। সঙ্গে